নেক্সট হচ্ছে দেখুন, no teacher or non-teaching staff shall remain absent without sanction and leave, যেটা বললাম, না বলে আমি লিভ নিয়ে নিলাম, লিভ নেওয়া যাবে না। ধরুন বন্ধের দিন না এলে কি হয়, আমাদের কিন্তু একটা রং কনসেপশন আছে। অনেক সময় ভাবি যে বন্ধের দিন না এলে যা সার্ভিস ব্রেক হয়ে গেল। সার্ভিস ব্রেক না, কি তাহলে না এলে কি হয়? ডাইজ নন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডাইজ নন? ডাইজ নন কি হয় দেখবেন, আমরা শুনেছি টার্মটা, এক একজন এক রকম ভাবে বলে ডিফাইন করে। সেই দিনটা হচ্ছে সুপ্তাবস্থা, মানে সেই দিনটা তার সার্ভিস থেকে একদিন সার্ভিস থেকে বাদ যাবে, টোটাল সার্ভিস থেকে। তার একদিনের হিসাবটা তার গ্র্যাচুইটি থেকে মাইনাস হবে। তার প্রমোশন থাকলে ওই একদিনটা ধরা হবে না। কিন্তু ব্রেক কিন্তু না, ব্রেক ইন সার্ভিস কিন্তু না। এই যে ব্যাপারগুলো আমি বলছি, এগুলো কিন্তু আমরা জানতে হবে। একদিনের মাইনাসে পাবে না, একদিনের মাইনে সেই দিনের যে মাইনে সেটা পাবে না। এটা পুরস্কারে কিন্তু লেখা আছে, অর্ডারের মধ্যে কিন্তু এগুলো আছে। এইগুলো যদি জেনে আমরা করি, তা দেখবেন কিন্তু খুব মানে অনেক কিছু ভালো হবে আপনাদের। পুরস্কার দেখুন, যারা বললাম, এভরি টিচার shall to the best of his ability perform his duties as may be assigned to him by the competent authority pertaining to the examinations held by the institution and including preparation of question papers, evaluation of answer scripts, preparation of mark slips and invigilation. Every non-teaching staff shall faithfully render his services for holding examinations of the institution smoothly. অর্থাৎ নন টিচিং সব স্টাফকে পরীক্ষার সময় কিন্তু কাজ করতে হবে। আসলে করবো না, এটা আমার কাজ না। অনেক সময় কিন্তু আমরা বলি এটা আমার কাজ না, আমি করবো না, হেডমাস্টার যা ক্ষমতা যে করে নেক। কিন্তু অনেক সময় আমরা এগুলো বলে থাকি, এগুলো কিন্তু বলা উচিত না। হেডমাস্টারের ক্ষমতা কি আছে যখন দেখাবে তখন বুঝতে পারবেন। অ্যাজ পার রুল যদি উনি ঠিক মতো কাগজপত্র রেডি করেন তখন কিন্তু ওনার মুশকিল হবে। এটা কিন্তু আমি একদম বাস্তব যে কথা সেটা আমি কিন্তু আপনার সামনে শেয়ার করলাম। দেখুন, প্রতিটি টিচারকে, এভরি টিচার এন্ড নন টিচিং স্টাফ, ধরুন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই দিনগুলোতে কিন্তু আপনাকে উপস্থিত হতেই হবে। উপস্থিত না হলে কোড অফ কন্ডাক্টকে কিন্তু উনি ব্রেক করছেন। পরিষ্কার অর্ডারের মধ্যে আছে, 214 অর্ডারে লেখা আছে। যার ফলে দেখবেন অনেক সময় আমি যাব না, এগুলো কিন্তু করা উচিত না। মনে রাখতে হবে এই কাজটা কিন্তু আমি 15 আগস্ট যদি না আসি, ছাত্রদের ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে কে বোঝাবে বলুন তাদেরকে? হ্যাঁ, তো আমাদের দায়িত্ব। মনে রাখবেন, হলিডেতে যদি টানা 7 দিন বা 7 দিনের বেশি কোনো টিচার বা নন টিচিং স্টাফ বা হেড অফ দ্য ইনস্টিটিউশন কাজে আসেন, সেটা কিন্তু কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ হিসেবে কিন্তু পাবেন, আপনারা পাবেন। তবে এই 15 তারিখ 26 তারিখের ব্যাপারটা না, অন্য ধরুন কাজে ধরুন নিয়ে গেলেন, তখন পুরস্কার কিন্তু অর্ডারের মধ্যে সব আছে। এই ধরনের প্রচুর আছে, সেগুলো আমি আপনাদের বলছি না, সেগুলো দেখে নিলেই পারবেন। আর রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, তার সমস্ত নিয়ম কিন্তু সব টিচারদের, সব হেডমাস্টারদের, ম্যানেজিং কমিটির প্রত্যেক মেম্বারকে মানতে হবে। ওটা নিয়ে ডিটেল বলছি না। রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, এটা নিয়ে এটা 2 ঘন্টার লেকচার। ওটা এখন বলতে গেলে অন্য জায়গায় সব মাটি হয়ে যাবে। আর একটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট, দেখবেন আমরা অ্যাজ কি বলবো, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ কর্নার, যখন আমরা বিভিন্ন মিটিং করি, স্টাফ কাউন্সিল মিটিং বা ম্যানেজিং কমিটি মিটিং, দেখবেন আমাদের এজেন্ডা থাকে সর্বদা মানে ঘর রং করতে হবে, টাকা নাই, কোন টিচারের প্রমোশন, কোন টিচারের কি পেনশন ইত্যাদি। একাডেমিক জায়গাটা কিন্তু অবহেলিত থাকে। আই রিকোয়েস্ট অল অফ ইউ to keep at least one agenda in every meeting which is related to the development of the academic atmosphere in the institution for the benefits of the students. এটা কিন্তু আমাদের ভাবতে হবে। ছাত্রের জন্য কি কি আমি একাডেমিক জায়গাটা আরো ভালো করতে পারি, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। দেখুন, আমরা মেলা করি, মেলা মানে দেখবেন বই মেলা, স্বাস্থ্য মেলা, বিজ্ঞান মেলা, শেষ হয়ে গেল। কিন্তু শুধু এইটুকু মেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনি নিয়ে আসুন ইতিহাস মেলা, আপনি নিয়ে আসুন বাংলা মেলা, নিয়ে আসুন পলিটিক্যাল সায়েন্সের মেলা, সবকিছু করা যায়। কিন্তু আমরা ভাবি মেলা মানেই কিন্তু বিজ্ঞান মেলা, বই মেলা আর স্বাস্থ্য মেলা আর শিল্প হস্ত মেলা। আমি বনগাঁর একটা স্কুলে গিয়েছিলাম 2018 সালের ডিসেম্বর মাসে। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো। কিন্তু আমি
তারপর সেখানে দেখছি বিভিন্ন ঘরে মাস্টারমশাই দিদিমণিরা ছাত্রদের নিয়ে বসে আছে। আমি কখন যাবো দেখার জন্য, এমন টিচার ওখানে কেন সব এই ঘরে সব সাবজেক্টে ঘরগুলো আলাদা আলাদা ঘর করেছে। স্যার চলুন না, হেডমাস্টারমশাই ম্যানেজিং এবং গঙ্গা যিনি এরিয়ায় ছিলেন উনিও বললেন স্যার যেতেই হবে, 7খানা ঘর যেতে হবে। তখন সন্ধ্যে 7টা বাজছে, আমি পৌঁছেছি অফিস করে, আমি গিয়ে পৌঁছেছি ওখানে। তারপরে গিয়ে বলছে 7 টাকার ভর্তি হবে আপনাকে। আমি কিন্তু অবাক, আমি ভূগোলের মডেল, ইতিহাসের মডেল, বাংলা, ইংরাজি যেখানে মডেল হবে না সেখানে কি আছে বলুন তো? সেখানে তারা টিএলএম তৈরি করেছে, ছাত্রদেরকে নিয়ে হেল্প নিয়ে টিচাররা ছাত্রদের হেল্প নিয়ে কাজ করিয়েছে। দেখবেন ছাত্রদের আমরা বলি যে হাতের লেখা ভালো কর, আমরা অ্যাজ বাবা বলি বা অ্যাজ টিচার বলি, ছাত্রদের কি বলি? হ্যান্ড রাইটিংটা ভালো কর, এরকম হাতের লেখা হলে পরীক্ষায় তুই নাম্বার পাবি না, স্যাররা বুঝতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে দেখুন, হাতের লেখা ভালো কিভাবে করবে সে বাবা কি জানে? আমি বাবা হিসেবে কি জানি যে কিভাবে হাতের লেখা ভালো করতে হয়? হোয়াটস দ্য গ্রামার? হাতের লেখা ভালো করার কি রুল আছে? আমি রিকোয়েস্ট করছি, আপনাদের স্কুলকে রিকোয়েস্ট করছি বা হেডমাস্টার মশাই আছে রিকোয়েস্ট করছি, আপনারা এই ধরনের যদি একাডেমিক প্রোগ্রাম অর্গানাইজ করতে চান, হাউ টু মেক গুড হ্যান্ড রাইটিং। আমরা দেখবেন বই মেলাতে, শাস্ত্র মেলাতে কি করি, ছাত্রদের জমায়েত করার জন্য বসে আঁকো প্রতিযোগিতা, কমন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা, নাচ, আবৃত্তি, এসব। তার সঙ্গে একাডেমিক কিছু রাখুন, কালচারাল থাক। আমি কখনো বলছি না পারতেন, আমি দেখেছি বই মেলাতে সেই ওইগুলো কাজগুলো চলছে পরপর, কবিতা পাঠ, আসর, এই আসর, ও আসর, সব। আর কিছু নতুন কিনে ইনোভেটিভ জিনিসপত্র করুন। আমি 2 ঘন্টা একটা ওয়ার্কশপ করুন, হাতে লেখা কিভাবে ভালো করতে হয়, আমি এক্সপার্টকে পাঠিয়ে দেবো। আমরা অনেক সময় ভাবি সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, কনফারেন্স এসব করা মানে বহু টাকা লাগে। কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। দরকার মানসিকতা, কাজটা করবো আমি। মানসিকতা ছাড়া কিচ্ছু না। দেখবেন আপনার সামান্য টাকা যে খরচ হবে, সে টাকা পেতে কোনো কষ্ট হয় না, টাকা উঠে চলে আসে, স্পন্সর পেয়ে যাবেন আপনি। বহু লোক আছে স্পন্সর করার জন্য। এই ধরনের মেলাগুলো করুন। শুদ্ধ বানান লিখন সপ্তাহ পালন, দেখবেন ছেলেমেয়েরা বাংলাতে কিছু কিছু বিশেষ বানান ভুল করে, দেখবেন আপনি। তা কি কাজ? প্রতিটি সাবজেক্টের বলে আমরা টিচারদের কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। টিচারের যিনি মনিটর, তিনি সেই ক্লাসের যত টিচার থাকেন তাদের সঙ্গে বসবেন। সাধারণত ছেলেরা কি কি বানান ভুল করে, কোন ছাত্র কি বানান ভুল করে, তাদেরগুলো সে নোট করে রাখবেন। সেই ছাত্রকে দিয়েই পুরো একদম কারেকশন করিয়ে লিখিয়ে ঘরে ঘরে পুরো টাঙানো থাকবে, 1 সপ্তাহ থাকবে টাঙানো। শুদ্ধ বানান লিখন সপ্তাহ পালন, সব ছাত্র সব ঘরে ঘরে করবে। ইনোভেটিভ জিনিস ভাবতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। যখনই দেখবেন নতুন নতুন জিনিস ভাবছেন, দেখবেন আপনার একটা জায়গা আসবেই, বাহ মাস্টারমশাই এটা হলো, এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে। একাডেমি জায়গাটা মেন হচ্ছে, দেখুন আপনারা এসেছেন, আমি এসেছি, মূল কিন্তু একটা ছাত্রদের একাডেমিক জায়গা, কিন্তু আর কিছু না। ছাত্রদের একাডেমিক জায়গাটা কিভাবে ভালো করা যায়। আমাদের বোর্ড থেকে আমরা জানেন এই পর্ষদ বার্তা বেরোয়, পর্ষদ বার্তা বোর্ড থেকে বেরোয়। আমি রিকোয়েস্ট করছি এই পর্ষদ বার্তা লেখা দেন, আপনারা লেখা দেন, আমাদের লেখা বেরোবে, ভালো লেখা দেন, নির্বাচিত হলে অবশ্যই বেরোবে। কিভাবে ছাত্রদের আরো কি ভালো করা যায়, কি না কি বৃত্তান্ত। আমি লেখা দেওয়ার চেষ্টা করছি এবছর, কিভাবে হাতের লেখা ভালো করা যায় তার গ্রামারটার মধ্যে সব স্কুল পৌঁছে যাবে। বিদ্যাসাগর সংখ্যাটা বেরিয়েছে, আমাদের নিশ্চয়ই জানেন আপনারা। যারা বিদ্যাসাগর সংখ্যা ভাববেন এই পর্ষদ বার্তাকে শুধু স্কুল কিনতে হবে তা না, anyone can purchase it, anyone। 3rd person সিঙ্গুলার নাম্বার গেলেই হবে। বই চাইছি, আরো আমাদের আরো সাহেব ছিলেন রিজনাল অফিসার, যিনি প্রাক্তন, আরো যাবেন, আমি বর্তমানে যাবেন, সর্বদা পেয়ে যাবেন, গেলেই পেয়ে যাবেন। নামও মিনিমাম দেখবেন পেয়ে যাবেন আপনারা। এবং সেখানে আমি চাইবো আপনারা কিছু লেখা টেখা দেন, যাতে আপনাদের লেখাগুলো আমি ছাড়তে পারি। দেখুন বলা আছে যে এভরি টিচার অর নন টিচিং স্টাফ মে ফর্ম অ্যাসোসিয়েশন ফর দেয়ার একাডেমিক, প্রফেশনাল অর সার্ভিস ইন্টারেস্ট। আপনি বিভিন্ন এনজিও যেগুলো আছে, সায়েন্স অর্গানাইজেশন যেগুলো আছে, সেগুলোর মেম্বার হতে পারেন, কোনো অসুবিধা নাই। যেমন জয়ন্তদা বসে আছেন অল ইন্ডিয়া সায়েন্স অ্যাসোসিয়েশনের, এখানে যারা বসে আছেন সব থেকে সিনিয়র মোস্ট মেম্বার, লাইন মেম্বার। তো এই ধরনের যে সংগঠনগুলো আছে, সেন্টার ফর পেডাগজি অফ সায়েন্স ইন ম্যাথামেটিক্স,
এআইএমটি এরা কিন্তু প্রচুর শুধু আমরা ভাবি কি শুধু ট্যালেন্ট পরীক্ষা করছে আর হয়ে যায়, তা না, কিন্তু প্রচুর প্রোগ্রাম হয়, কিন্তু সেগুলোর সঙ্গে যোগসূত্র রাখতে হবে। AIMT, Association for the Improvement of Mathematics Teaching, NASI, National Academy of Sciences, JBNSTS, জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট রিসার্চ। মনে রাখবেন JBNSTS যে সংস্থা ওটা কিন্তু গভর্নমেন্টের অটোনমাস বডি, ওটা প্রাইভেট সংস্থা না। আমরা অনেক সময় ভাবি যখন বিভিন্ন ধরুন কোনো কম্পিটিটিভ পরীক্ষা, ধরুন স্ট্যান্ড পরীক্ষা বা ধরুন মডেল কম্পিটিশন বা কুইজের কোনো চিঠি এলো, আমরা কি করি বলুন? আমি জানি অ্যাজ HM আপনাদের প্রচুর কাজ। ও সে যখন চিঠিটা এলো, চিঠিটা দেখলাম, তাদের সঙ্গে খুব ভালো কথা বললাম, মিষ্টি মিষ্টি কথা বললাম, টেবিলের ভেতর ঢুকিয়ে দিলাম। ওই যে টেবিলের ভেতর ঢুকে গেল, আর কিন্তু আপনার চোখে পড়লো না, আর পরে এলো না। কিন্তু আমি রিকোয়েস্ট করবো JBNSTS এর যে প্রোগ্রামটা, যেটা একটা প্রোগ্রাম হবে 16, 17, 18, সকলকে জানাচ্ছি 16, 17, 18 JBNSTS সায়েন্স টিচার্স ওয়ার্কশপ হচ্ছে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং সেক্ষেত্রে যারা পার্টিসিপেট করবে টিচাররা 3 দিনের প্রোগ্রাম 500 টাকা করে দেবে, অনারিয়াম না, ওই যে ইন্টারনেটে খরচ হবে তার জন্য। আমি রিকোয়েস্ট করবো আপনারা সেখানে পার্টিসিপেট করুন। সেখানে শেখানো হবে কিভাবে আরো ভালোভাবে পড়ানো যেতে পারে, ইনোভেটিভ টিচিং কি আছে, ইনোভেটিভ টিচিং এর উপর মাথায় রাখতে হবে। আই রিকোয়েস্ট অল অফ ইউ, সর্বদাই ভাবতে হবে ইনোভেশন, শুধু ছাত্রদের না, আমাকেও ভাবতে হবে আমাদের ইনোভেশন। আজকে আপনাকে ভাবতে হবে, আজকে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার লাইফ সায়েন্সের, আর কালকে অ্যাসিস্ট্যান্ট টিচার, এই দুটোর মধ্যে যেন পার্থক্য থাকে। এই দুদিনের মধ্যে যেন আমার পড়ানোটা আজকে যেভাবে পড়াচ্ছি, কালকে যেভাবে পড়াবো, তার মধ্যে যেন ফার বিটুইন ডিফারেন্স থাকে। তবে আপনি আজকে এখান থেকে উপরে উঠতে পারবেন, নাহলে ওই লেভেলে যেদিন ঢুকেছেন সেই লেভেল দিয়ে আপনি রিটায়ারমেন্ট হয়ে যাবে আপনারা। আমরা কিন্তু পড়তে হবে, ভাবতে হবে, তাহলে কিন্তু দেখবেন অনেক কিছু হয়ে যাবে। যার ফলে এই ধরনের সংগঠন, একটা রকম ইম্পর্টেন্ট কথা, এডুকেশনাল ট্যুর। আপনারা নিশ্চয়ই এডুকেশনাল ট্যুর অনেকে করেন, সমগ্র শিক্ষা অভিযান থেকে যে টাকা আসে এডুকেশনাল ট্যুর। বাস্তব চিত্র একটা কথা বলবো, আমি দিকেও দেখেছি। আমি BITM, নিশ্চয়ই আমার নাম শুনেছেন, গিয়েছেন অনেকেই BITM আমি একটা স্টেট লেভেলের প্রোগ্রামে নিউজ পার্সন হিসেবে গিয়েছি কিছুদিন আগে, বছর 2 আগে কথা বলছি। অবাক হয়ে যাবেন, একটা স্কুল থেকে প্রচুর ছেলে মেয়ে এসছে, গাড়ি করে এসছে, মাস্টারমশাই দিয়ে এলেন। আমি কিন্তু লক্ষ্য করছি, ওদের দিকে তাকাচ্ছি, কি করছে ওরা, এসছে কি করছে কিনা। আমি দেখলাম যে ভাগ্য দিল, তোরা বায়োলজিতে যা, তোরা কেমিস্ট্রি ঘরে যা, তোরা ম্যাথ ল্যাব হয়েছে, আমরা জানি ম্যাথামেটিক্স ল্যাব হয়েছে একটা, ম্যাথ ল্যাবে যা, কয়লা খনিতে যা, এইভাবে ভাগ করে দিল ছাত্রদেরকে। আর টিচাররা ম্যাডামরা কি করলেন, একটা জায়গাতে বসে গল্প গুজব, চায়ের অর্ডার দিলেন। তো মাস্টারমশাই যারা গিয়েছেন তারা কিন্তু চা খাচ্ছেন, আর ছাত্রমশাই ঘোরাঘুরি করে। ছাত্ররা কি করছে, সাইকেল লাগিয়ে সাইকেল চালিয়ে প্যাকিং করে নিল, শব্দ হচ্ছে, একটু শব্দগুলো শুনে নিল, 1-1.5 ঘন্টা ঘোরা হলো। মাস্টারমশাই, এই লাঞ্চের টাইম হয়ে গেছে, চ লাঞ্চ করো, লাঞ্চ করো। লাঞ্চ হলো, লাঞ্চ করার পর অনেক দূর যেতে হবে, বাসে 2.5 ঘন্টা লাগবে। মাস্টার চাপ এডুকেশনাল ট্যুর কি হলো, করতে হয়, করা হলো। এডুকেশনাল ট্যুর করতে হলে পুরো ছাত্র থাকবে, ছাত্রের সঙ্গে আপনার যে মাস্টারমশাই এসেছেন একজন করে টিম লিডার হিসেবে থাকবেন, কাজ করবেন। তার কাজ হচ্ছে ওই 10 জনকে পুরো গাইড করা। তার সঙ্গে আমরা যেখানে গিয়েছেন BITM থেকে এডুকেশন অফিসারকে দেবে আপনাকে একজন করে। আপনারা যদি যান BITM, সায়েন্স সিটি, JBNSTS যেদিন যাবেন, জাস্ট আমাকে জানিয়ে যাবেন, আমি ওদেরকে বলে দেবো, ডিরেক্টরকে বলে দেবো, কেমন খাদির পান দেখবেন, আমি বলছি পান নাকি দেখবেন। ওরা চান ছাত্ররা আসুক, তারা কিছু নিজে করুক, নিজে ভাবুক। ছাত্ররা এসে ফিজিক্স যে মডেলগুলো দেখবে, তারা খাতা পেন প্রত্যেকে নেবে, একজন গাইড থাকবে, ওদের গাইড থাকবে, তারা বোঝাবে, বোঝানোর পর ছাত্ররা বাড়িতে নিয়ে এসে লিখে রিপোর্ট করে স্কুলকে জমা দেবে, এবং ছাত্ররা নিজে নিজে ভাববে আমি নিজে কিছু মডেল করতে পারি কিনা। এটা কিন্তু উদ্দেশ্য, কিন্তু একটা উদ্দেশ্য থাকে আর একটা উদ্দেশ্য হয়। এবং আমি এই সায়েন্স সেন্টারে, আমরা জানেন রামানুজন ডে যেটা ছিল এবছর 22শে ডিসেম্বর, ওখানে একটা লেকচার ছিল, আমাকে লেকচারটা দিতে বলেছিলেন, রামানুজন সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিলাম 1.5 ঘন্টার।
তা লাইভ হয়েছিল, ওটা আপনার ওদের সায়েন্স সিটি থেকে লাইভ হয়েছিল। আমাকে তখন ওনারা বললেন, স্যার আপনি স্কুল সিলেক্ট করে দেন, মার্চের মধ্যে স্কুল সিলেক্ট করে দেন, যখন প্যান্ডেমিক সিচুয়েশন চলে যাবে, কাছাকাছি যদি স্কুল হয়, কাছাকাছির মধ্যে স্কুল হয়, আমরা গাড়ি করে ছাত্রকে নিয়ে আসবো, ছাত্রদের বোঝাবো, খাওয়া দাওয়া করাবো, বাড়ি পাঠাবো, কোনো পয়সা লাগবে না। এর স্কিম আছে কিন্তু, এগুলো সব এই স্কিমগুলো জানতে হবে কিন্তু, দেখবেন এর আনন্দ কিন্তু আলাদা। একদিন সায়েন্সটা নিয়ে চলুন, আমি বলছি যাবেন যখন আমাকে একটু বলবেন, আমি থেকে বলে দেবো ওদেরকে, তারপরে ওদেরকে ঘোরান। দুটো ঘোরার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বা আপনি যে নিজে এইচএমএন হিসেবে গিয়ে বলেন আমি এসছি স্কুল থেকে, আমাকে পুরো গাইড দেন, গাইড দিয়ে আমার ছেলেদেরকে একটু আপনারা হেল্প করুন। আমার তারা বলেন, যারা আছেন তারা বলেন, স্যার কেউ এসে ঘুরে সবাই, আমরাও দেখি আমাদের গাইড বসে আছে, প্রশ্নই করে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছাত্ররা প্রশ্ন করে, অবশ্যই কিছু কিছু করে, সংখ্যা খুব কিন্তু কম। তো এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভাবতে হবে। আর ইম্পর্টেন্ট ব্যাপার দেখুন, এই বর্তমান যেটা ঘটছে, অনেক টিচার আসছেন, নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছেন বা ট্রান্সফারে আসছেন। সেক্ষেত্রে কিন্তু যেটা ঘটছে যে অনেক সময় স্কুল কিন্তু হেডমাস্টার বলছে না, পোস্ট নাই, জয়েন করার না, তুমি চলে যাও। সেক্ষেত্রে যারা হেডমাস্টার আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, এটা মনে রাখবেন, যদি জয়েন করাতে না পারেন, হতেই পারে নতুন পোস্ট, নতুন আপনার অ্যাপয়েন্টমেন্ট, সেক্ষেত্রে ধরুন পোস্টটা রিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আসছে, কথা বলছি আমি জয়েন করাতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ক্যান্ডিডেটকে জানিয়ে দিতে হবে যে আমি কেন ওকে জয়েন করাতে পারছেন না। যদি না জানান, সেটা আপনার মিসকন্ডাক্টের মধ্যে পড়ছে। পরিষ্কার লেখা আছে 24 নম্বরের পয়েন্ট, একদম। The head of the institution shall allow a candidate to join on place appointment, on transfer or on transfer in the post of assistant teacher or non-teaching staff, including librarian, as per the order of the appointment or transfer, as the case may be issued by the board, provided that if the head of the institution is under circumstances beyond the control, unable to allow a candidate to join the institution, he shall pass a explaining the circumstances which prevented him to allow the candidate to join. এরকম জানাতে হবে। 24 নম্বর পয়েন্টের মধ্যে কিন্তু লেখা আছে পরিষ্কার। অনেক সময় কি করি, এজেম না আমার প্রশ্ন নাই বাবা, তোমাকে কিছু লিখিত দেবো না, লিখিত দেবো না, এটা হতে পারে না, লিখিত দেবো না, হতে পারে না। কেন দেবেন না? ভয়ের কি আছে? আপনার প্রশ্নই জয়েন করতে পারছি না, লিখে দেবেন না। লিখে দিলে সেই ক্যান্ডিডেটটা ওই স্কুলটার জন্য তো অন্য স্কুল পেতে হবে, কি করে জানতে পারবে বলুন? যার ফলে আপনারা কিন্তু পরিষ্কার অর্ডারের মধ্যে লেখা আছে, যা করবেন অ্যাজ পার অর্ডার করবেন। আর একটা আমি দেখেছি, এটা বাস্তব কথা, সব জায়গাতে বলি, যখন কিছু জানতে হয় কোনো কিছু দেখবেন, তখন কি হয় বলুন তো, সঙ্গে সঙ্গে আমরা হ্যালো হ্যালো কৌশিকদা, এই জিনিসটা এই জিনিসটা এটা কি হবে গো, রুলটা কি বলো? সেই কৌশিকদা দাদা আছে, কৌশিকদা বিমলদাকে বলছে, বিমলদা কি হবে বলো, বিমলদা দাদা আছে, মানে সবারই একটা করে দেখবেন দাদা আছে, যাকে ফোন করে নিয়মগুলো জানি। I request all of you, দাদা কাকা কাকু যাকে বল ফোন করুন, কিন্তু ফার্স্ট অফ অল গো থ্রু দ্য রেসপেক্টিভ অর্ডার, প্লিজ গো থ্রু ইট, জাস্ট বলুন রেসপেক্টিভ অর্ডারটা, ট্রাই টু কালেক্ট। আগে বলুন দাদা অর্ডারটা বাড়ান, তারপরে আমি জানুন অর্ডারটা পড়ে নেন। ইউ আর দ্য সিগনেটারি, আপনি সই করবেন। আপনাকে কিন্তু জেনে নিতে হবে যে আমি কোথায় সই করছি কিনা, কি বৃত্তান্ত। কেউ কিছু বলে দিচ্ছে, সে জায়গায় কিন্তু করতে গেলে কিন্তু আপনার হবে না। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে দেবেন, কোনো কাগজে লিখে দেবেন আমাকে, আমার সুবিধা হবে, বলতে আমার সুবিধা হবে, অনেক কোনো সময় ইংলিশে আমি জানি। আর 2-4টে পয়েন্ট আমি কথা বলবো। আর ধরুন কোনো প্রশ্ন আছে আমাদের, বেসিক কোনো কোশ্চেন আছে থাকলে ভালো হয় আমার আলোচনা করতে। বেশি আমি সময় দেবো না, অনেকক্ষণ আমি বলেছি। আমি মনে রাখবেন, এইচএম যারা আছেন তাদের নির্দিষ্ট কাজ আছে, কিন্তু এইচএম যারা আছেন নির্দিষ্ট কাজ আছে, পরিষ্কার কিন্তু অর্ডারে বলা আছে এইচএম এর কি কাজ, হেডমাস্টার মশাইয়ের কি কাজ, ক্লার্ক প্রত্যেকের কাজ। আমি জাস্ট কাজটা একটু কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করিনি, কারণ এগুলো না জানলে কিন্তু খুব মুশকিল। এইচএম কিন্তু হচ্ছে এমন একটা পোস্ট, ইনি কিন্তু যদি হেডমাস্টার না থাকেন, অটোমেটিক্যালি তিনি কিন্তু স্কুলের চার্জে থাকবেন। হি উইল অফিসিয়েট দ্য অফিস অফ দ্য এইচএম।
যদি ওই এইচএম এর কোনো লিটিগেশন না থাকে বা কোনো কমপ্লেন না থাকে। এমন কিছু কিছু স্কুল আছে যে স্কুলে দেখবেন এইচএম থাকা সত্ত্বেও তারা কিন্তু টিআরসি করা যায়নি, তার এগেনস্টে কিছু ডিসিপ্লিনারি প্রসিডিংস চলছে বলে তাদের করা যায়নি। এমন কিছু কিছু স্কুল পশ্চিমবঙ্গে আছে যাদের করা যায়নি, কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু যারা এইচএম তাদের ফার্স্ট কাজ হচ্ছে এইচএম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই টু মেনটেন ডেইলি ক্লাস রুটিন and professional routine if required, to prepare routine for examination in the institution. স্কুলে যে পরীক্ষা হবে তার রুটিন করার দায়িত্ব তার। To conduct the CCE evaluation of students, to maintain progress reports of the students, to hold parent teacher meeting এর দায়িত্ব কিন্তু এইচএম এর, to prepare reports on dropout of students and take remedial measures for checking dropout, to conduct remedial teaching for the slow learners. ধরুন আমরা remedial teaching মানে কি জানি বলুন তো, মনে রাখবেন আমরা কি ভাবি remedial teaching মানে যারা পড়াশোনায় খারাপ স্লো লার্নার্স তাদের জন্য। আপনারা remedial teaching অনেকভাবে হয়, তো যারা ভালো ছেলে, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য remedial teaching দরকার। ধরুন একজন ছেলে ফিজিক্সে খুব ভালো, ফিজিক্সে ভালো হলে আমরা কি তাকে বলি গাইড। টিচার মানে ছাত্র কিন্তু গাইড করতে হবে। আমরা ফিজিক্স মানেই জানি যে অনার্স পড়তে গেলে এই জায়গায় কয়েকটা আছে, এই জায়গায় পড় না। ফিজিক্স পড়তে গেলে ফিজিক্স কথা বলছি, যারা ভালো ভালো ছেলে তাদেরকে নিয়ে বসে ফিজিক্স কোন কোন জায়গায় পড়া যায় ওটা ইন্ডিয়াকে ভাবতেন, তার মাথার মধ্যে দেন। ইনস্টিটিউট অফ ফিজিক্স ভুবনেশ্বর বিখ্যাত জায়গা ফিজিক্সের। আমার যখন ছাত্র ছিলাম ছাত্র অবস্থার নামগুলো জানিনি কোনোদিন, কিন্তু এখন আইজার কাল্টিভেশন বোস ইনস্টিটিউট ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি পিএইচডি কোর্স হচ্ছে। এইচএস এর পর গিয়ে ভর্তি হবে, আমার বহু ছাত্র এখন আছে ওখানে। এবং আইজার কলকাতা, যেটা আপনার জাগুলির কাছে অফিস, এমস এর পাশে যেটা হয়েছে কল্যাণী জাগুলি মোড়ের কাছে। আইজার আছে, আইআইএসটি আছে, ঠিক আছে, আইআইএসটিটি আছে, প্রচুর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে যেখানে ছাত্র এইচএস এবার পড়বে, স্টাইপেন্ড পাবে টাকা মাসে মাসে, ইন্টিগ্রেটেড কোর্স। আইসার হচ্ছে একদম এমন জায়গা, আপনারা নিশ্চয়ই জানেন, আমার বলা উচিত না, আমার থেকে সিনিয়র অনেক টিচার আছেন, আমি তাও বলছি। আইসার এমন একটা জায়গা, আমি সায়েন্সের ছেলে ধরুন, আমি কিন্তু বুঝতে পারছি না আমি ফিজিক্স অনার্স নেবো না কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বো, ম্যাথ অনার্স নিয়ে পড়বো। আমার তিনটেই ভালো লাগে, কথা বলছি। আইসারে যারা ভর্তি হয় প্রথম বছরটা সব সাবজেক্টসে পড়বে, দ্বিতীয় বছর থেকে সে কিন্তু ভাববে কোন দিকে আমি যাবো, ম্যাথামেটিক্স নিয়ে যাবো না কেমিস্ট্রি নিয়ে যাবো না বায়োলজি নিয়ে যাবো না মলিকুলার বায়োলজি নিয়ে যাবো, ভাববে। আইসার প্রচুর আছে, ইন্ডিয়াতে অনেকগুলো আইসার হয়ে গেছে, আইআইটি প্রচুর হয়ে গেছে। আরেকটা খুব খারাপ কনসেপ্ট আমাদের মধ্যে আছে, দেখবেন যে আমরা মনে করি আর্টস নিয়ে পড়লে জীবনে কিছু হবে না, অনেকে কিন্তু ভাবে। দেখবেন কেম ছেলেরা কি করে, সাধারণত সায়েন্স পড়ে, তারপরে ধরুন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সায়েন্স পড়ছে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং যাচ্ছে ইত্যাদি ব্যাপার। কিন্তু দেখুন আর্টস পড়েও কিন্তু আপনি আইআইটির ফ্যাকাল্টি হতে পারবেন। আইআইটি আইজার সেখানে আর্টসের টিচার আছে, প্রতি জায়গাতে অন্তত 2-3 করে ইংরেজি টিচার আছেন, কমার্সের টিচার আছেন, ইকোনমিক্সের টিচার আছেন, প্রতি জায়গায়। কিন্তু তার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখতে হবে, মানে ভালো জায়গা থেকে করতে হবে, ভালো জায়গা থেকে পড়াশোনা করতে হবে, অনার্স মাস্টার ডিগ্রি পিএইচডি পোস্টডক বাইরে থেকে করে আসতে হবে। কাজেই যারা ভালো ছেলে তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো কিছু কিছু মাঝে মাঝে সেমিনার অর্গানাইজ করুন, এডুকেশনাল কাউন্সিলিং করুন। এডুকেশনাল কাউন্সিলিং, কোন ছাত্র কোথায় গেলে ভালো হবে, তার প্রসপেক্ট কি, কিভাবে যাবে, এগুলো কিন্তু আমাদের কিন্তু করতে হবে। দেখুন এর কিন্তু জায়গাগুলো আলাদা, যদি স্কুলে করেন অর্গানাইজ করেন, স্কুলে করুন, একটা স্কুলে করুন, নিয়ার স্কুলে সিটি করুন। আজকে একটা আলোচনা, যারা সায়েন্স নিয়ে পড়তে যাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল নিয়ে, তাদের একটা মানে আলোচনা সভা হবে, তোমাদের প্রশ্ন করবে, তোমার সেখানে জানতে পারবে। রিসোর্স পার্সন নিয়ে আসুন। হ্যাঁ, ওই একটা ধরুন আপনারা এমনিও কিনে চলে এলেন, তাদের মানে টার্গেট ফিল আপ করার জন্য ছাত্র টানবে, তা করবেন না। ভালো ভালো রিসোর্স পার্সন নিয়ে আসুন, আইজারের ফ্যাকাল্টি নিয়ে আসুন, আইআইটির ফ্যাকাল্টি নিয়ে আসুন, আপনারা করুন, আমি লোক পাঠিয়ে দেবো। ওনারাও চান ওনাদের ব্যাপারগুলো সবাই জানুক,
ওনারাও জানেন যে আইদার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা সবারই ঠিক না। আপনারা প্রোগ্রাম করুন, বিভিন্ন রিসোর্স পার্সন আছেন যারা কিন্তু এই ধরনের বক্তব্য দিতে ভালোবাসেন ফর দ্য বেনিফিটস অফ দ্য স্টুডেন্টস, এগুলো কিন্তু জানা দরকার। এই ধরনের প্রোগ্রাম কিন্তু একাডেমিক প্রোগ্রাম খুব দরকার, বারবার করে আমি বলছি। আমার কাছে তো অনেকে যান, খুব কম, মনে করতে পারছি না যে স্যার কিভাবে একাডেমিক জায়গাটা আরো ভালো করা যায়, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, কেউ পায় না। কে বলেন স্যার এরিয়ার পাচ্ছি না, স্যার আমার সিসিএলটা দিচ্ছি না হেডমাস্টার মশাই, আমার এই প্রবলেম হচ্ছে, আমার স্কুলে প্রাচীর নাই, আমার ঘর নাই, আমার ডোর নাই, ব্যাস, বা টিচার নাই ম্যাক্সিমাম। আমার যে এক্সিস্টিং টিচার আছে, সে এক্সিস্টিং পুলটাকে কিভাবে এনহ্যান্স করবো, তার স্কিলটাকে, সেটা নিয়ে চিন্তা করছি না। কিন্তু সেই এনহ্যান্সমেন্টটা করুন, চিন্তা করুন, দেখুন তার মধ্যে থেকে অনেক কিছু পাবেন। এই হিসেবে যে কাজগুলো বললাম তার মধ্যে আমার 2-1টা কাজ আছে। টু অ্যাসিস্ট দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। তাই কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের এইচএম চলে গেছে নাকি? চলে গেছে, আমি ভাবছিলাম আউট আছে এইচএম। ঠিক আছে, মজা করে বললাম, অনুপম পরিচিত বলুন, মজা করে বলছি, কখনোই ভাববেন না পরিচিত স্কুল, মজা করে বলছি আমি। টু অ্যাসিস্ট দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য ইনস্টিটিউশনকে অ্যাসিস্ট করতে হবে, কিন্তু এইচএমকে করতেই হবে, উনি যখন যা বলবেন। To assist the head of the institution to monitor as to whether assistant teachers are taking the classes as per curriculum. কিন্তু এইচএম এর কাজ কারিকুলাম অনুযায়ী ক্লাস নিচ্ছেন কিনা, এবং সেটা না করলে রিপোর্ট দেবে এইচএম কে। To follow the provision of laws relating to the right of children to free and compulsory education act 2009. আর প্রসঙ্গে একটা কথা বলে নেই, আরটিআই অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, জানেন তো? আমরা আরটিআই অ্যাক্ট 2005, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানা আমাদের প্রত্যেক নাগরিকের দরকার, টিচার বলে না, যে কোনো নাগরিকের জানা দরকার হোয়াট ইজ আরটিআই অ্যাক্ট 2005। খুব ভালো অ্যাক্ট একটা, ওটা নিয়েও আমার একটা লেকচার থাকে বিভিন্ন, আমরা যে কলেজ লেভেলে যে প্রোগ্রামগুলো করি আমি, তাতে আমার টপিক থাকে আরটিআই অ্যাক্ট 2005। খুব জানা দরকার আরটিআই অ্যাক্ট কি কি বৃত্তান্ত। আমরা ভয় পাই, আরটিআই করছি মানে খুব ভয় পেয়ে যাই। যাক, আমি সেই জায়গায় যাচ্ছি না। আরটিআই অ্যাক্ট কিন্তু ওটা পড়ে একটু জেনে নেবেন, ডিটেলটা খুব দরকার। আর একটা টু ওবে এনি অর্ডার্স ইস্যুড বাই দ্য হায়ার অথরিটি, বাই দ্য ডিআই or by the higher authorities like ADI, DI, Commissioner of School Education Department, West Bengal Board of Secondary Education, SDO, DM, BDO, যা আপনার অর্ডার আসবে সে অর্ডারগুলো কিন্তু তাকে মানতে বাধ্য। আর টু অফিসিয়েট দ্য পোস্ট অফ HM or post of HM during the temporary vacancy in the post of HM, post of headmaster. আর লাস্টের একটা প্যারা আছে, কি প্যারা? লাস্টের অর্ডারটা কি আছে? যদি এইচএম না থাকেন স্কুলে, এই সব কাজগুলো দায়িত্ব হচ্ছে হেডমাস্টার মশাই। আপনি কাজের সুবিধার্থে একজনকে বকলমে কাজগুলো করার জন্য এই সিনিয়র মোস্ট টিচারকে বলতে পারেন, সই করতে হবে কিন্তু আপনাকে, প্রফেশনাল রুটিনে সই করতে হবে কিন্তু আপনাকে, যদি এইচএম না থাকে সেই টিচারকে দিয়ে করানো যাবে না। প্রফেশনাল রুটিন করার দায়িত্ব কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। এর প্রচুর ডিউটিগুলো আছে, যে ডিউটিগুলো হচ্ছে অ্যাজ এইচএম, অ্যাজ এইচএম, অ্যাজ ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু অ্যাজ মানে অ্যাডমিনিস্ট্রেটর অর প্রেসিডেন্ট, এগুলো কিন্তু সমস্ত ডিউটিগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে, যা যা রুল আছে রুল অনুযায়ী। আমি দেখেছি অনেক হেডমাস্টার মশাইয়ের ক্ষেত্রে, দেখেছি অনেক হেডমাস্টার মশাই টিচারদের পেনশন পেপার ঠিক সময় জমা দিচ্ছেন না। কি না, ওই টিচার ক্লাস দেয়নি, ওই টিচার আসেননি, ওই টিচার লিভ আছে, আমি দেবো না। তো ওইগুলোর সঙ্গে কিন্তু জমা না দেওয়ার কোনো সম্পর্ক নাই। তিনি যদি ক্লাস না নেন, তিনি যদি লিভ মানে লিভের জন্য অ্যাপ্লিকেশন দেননি, আনঅথরাইজড আছেন, তার জন্য আলাদা ব্যাপার, ডিসিপ্লিনারি প্রসিডিউর আমি জানান, নির্দিষ্ট সময় আমরা কিন্তু সাবমিট দ্য পেপারস, দুটো আলাদা। কিন্তু এই ধরনের প্রচুর রুল আছে, আপনারা সব জানেন। আর আপনারা যদি কিছু প্রশ্ন থাকে করবেন, অবশ্যই করবেন। আমি খুব খুশি যে সোদপুর স্কুল, আমি চেয়েছিলাম এটাই যে একটু একদম শহরের স্কুল তো আমরা প্রতিবারই যাই, গ্রামের দিকে স্কুলের প্রোগ্রামগুলো হোক, এগুলো দরকার। গ্রামে এলে জানা যায়, বোঝা যায় এখানকার চিত্র কি, বৃত্তান্ত কি না। এসে খুব ভালো লাগছে, পুরানো দাদা দিদিকে আমি পেলাম, বহুদিন পর মুখগুলো দেখতে পেলাম, এবং খুব ভালো লাগছে আমার আজকে। যাই হোক, অনেক কথা বললাম, আর আমার পরে দেখা হবে, নিশ্চয়ই কথা হবে। কিছু কথা বলা
চেষ্টা করলাম, সব কথা তো বলা সম্ভব না। আর এগুলো কিন্তু কখনোই কোনো আঘাতে, পার্সোনাল আঘাতে নেবেন না। আমি আমার বাস্তব কথাগুলো শেয়ার করেছি আপনাদের স্কুলের স্বার্থে। শুধু এই স্কুল না, যে কোনো যারা প্রেজেন্টেশন বা যারা প্রেজেন্ট নাই তাও বলছি যে যদি কোনো আমার হেল্প দরকার হয় আমি সর্বতভাবে স্কুলের স্বার্থে, ছাত্রের স্বার্থে আমি হাত বাড়িয়ে রাখবো।